হঠাৎ বাঘ একদম বাঁ সাইডটা সরে পড়ে উঠেছে, হয়তো মেরেছে, উঠে একদম আমার মুখের কাছে। হঠাৎ বাঘ বেরিয়ে আগা করতে করতে ছুটে আসে, ওদের একটা হাঁকুনি, ওই বগলাতে বগলাতে ছুটে আসে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি একটি গ্রামে, জেমসপুর গ্রামে। এখান থেকে কিন্তু নিয়মিতভাবে মানুষজন জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি সব রকম কাজেই সুন্দরবনের জঙ্গলে যেতেন। তো আমরা এখন কাঁকড়া ধরার পদ্ধতি সম্পর্কে ওনার মুখ থেকে সরাসরি জেনে নেব এবং বাঘের আক্রমণের যে বিপদ রয়েছে সে সম্পর্কেও আমরা জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। দীপঙ্কর মন্ডল। আচ্ছা, আপনি তো সব রকম কাজেই সুন্দরবনের জঙ্গলে যান, তো তার মধ্যে কাঁকড়া ধরার কাজটা বিশেষ অভিনব। কারণটা হচ্ছে অনেক রকম কৌশল অবলম্বন করতে হয়। তো কতজন যেতেন এক একটা নৌকোতে? এখন নৌকো আমরা তিনজন করে দোনে কাঁকড়া ধরতেন? দোনে কাঁকড়া তো। আচ্ছা আচ্ছা, একটানা কতদিন থাকতেন জঙ্গলে? যাবো, এক সপ্তাহ থাকবো, থেকে কাঁকড়া দিয়ে ফের আবার যাবো। ও, আমরা এইভাবে কাঁকড়া ধরতাম। কিন্তু কাঁকড়া ধরা ঘটনা হচ্ছে যে দোনটা বলে, দড়ি, যে দড়িটা আমরা ফেলবো নদীতে 1500-2000 ফিট। বাবা, 2000 ফিট লম্বা? মানে চারা কতগুলো থাকতো তাতে? এইবার হিসেব করতে হবে যে 2 হাত পর একটা করে চারা বাঁধা থাকে। ফেলতে ফেলতে 1 ঘন্টা সময়, আবার ফের আধা ঘন্টা পরে ওই দোন যায়। তো একটা খালে ওই যে আমাদের এই প্রশান্ত, আমি আছি, আর ওই চন্দ্রফলদার আছে। আচ্ছা, আমরা 3টে লোক। আমি মাঝি। আচ্ছা, প্রশান্ত দোন ফেলছে, আর চন্দ্র বউটেটা মারছে আর কি। ও আজকে বেড়ায়, রান্না বান্না করে রান্না। এবারে একটা ছোট খালে ঢুকে যাচ্ছি, 100 চারা সবে পড়েছে। 100 চারা মানে 200 হাত দোন সবে পড়েছে। এর মধ্যে এইরকম নৌকা ঠেলে ঠেলে যাচ্ছি, যে হেতাল বাগান এরকম আটা, হঠাৎ বাঘ একদম বাঁ সাইডটা সরে পড়ে উঠেছে, হয়তো মেরেছে। নৌকোর ওপর যে ছই থাকে সেই ছইয়ের উপরই পড়েছে? হ্যাঁ, উঠে একদম আমার মুখের কাছে। মানে আপনি মাঝিতে আছেন, আপনার একদম মুখের ধারে এসে গেছে? মুখের ধারে এসে এরকম উঠে জানি। বাবা, আমি বসা অবস্থায় আমাকে তুলে নিয়ে চলে যায়। প্রশান্ত ওই মাথায়। আচ্ছা, প্রশান্ত ওই গলির মাথাতে হাঁকানি করতে চলে আসছে। আমাদের ড্রাইভার ছিল চন্দ্র, সে শরীর ভিতরে ঢুকে গেছে, তাই ভয়তে অজ্ঞান হয়ে গেছে। প্রশান্ত শরীরের বাড়ি যাচ্ছে, বাঘ ওই সব নিচে উল্টে পড়ে, মানে নৌকো থেকে নিচে পড়ে গেছে। গিয়ে সরাসরি জঙ্গলের ছুটে দিকে কিছু দিকে বসে এরকম আর কি দমে এসে। কারণ ওই সাহসটা যদি আমার না থাকতো তাহলে ওই দিনে আমার খবর হয়ে যেত। মানে আপনার দিকেই টার্গেটটা করেছিল? মানে যেহেতু নৌকোর গতি ছিল ওই জন্য সরাসরি মিস করেছে। ওই ছইয়ের উপরে পড়েছে। এবার পড়ার পরে ছইটা কিরকম, ছইটা যদি এইরকম আমার সঙ্গে 2 ফুট অন্তর, মানে হয়তো এরকম দিলে আমার এই জায়গা নিয়ে নেবে, হয়তো এরকম বাড়ালে। কিন্তু তার ওই ছোট যখন হ্যাঁ করে উঠেছে, সতর্ক তো, এইটুকু ছাড়ির ভিতরে ঢুকছি, আমার সবসময় সতর্ক আছে কখন কি হবে কি না হবে। তার ঢুকতেই হবে আমাদের, এই ছাড়িতে ঢুকলে আমরা 2টো ফল বেশি পাবো। আপনার নার্ভ ঠিক ছিল যে আমাকে ওই অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। বেশিরভাগ লোক তো ওই দৃশ্য দেখেই মোটামুটি অজ্ঞান হয়ে যাচ্ছে। এইটাই ঘটনা, এই যে অজ্ঞান হয় মানে তার বাঘের পেটে যাওয়া, কিছু করার থাকবে না। কিন্তু ওর যে ওই প্রথমে যে দৃশ্যটা ধরে আসে লাভতে পরে, ওই দৃশ্যটা সামাল দিতে পারলে, শরীর ওই দৃশ্যটা অ্যাড করতে পারলে, ও আর কিছু করতে পারবে না। ও হটে গেল গিয়ে ওই রকম দূরে গিয়ে তখন এরা হামাচ্ছে। প্রশান্ত তখন বলছে কি হবে বলো, আর ইয়ে তো নৌকা শরীর ভিতরে কিছু বলতে পারে না। আমার যে সামনে একটু ফাঁকা আছে, এগিয়ে যাই, নৌকা চালিয়ে এবার বলছি সামনে চলে যাই, গিয়ে সামনে তো ঘুরিয়ে আসবো। বলছে ও পিছন মানে বলি কি, আমার যা করে করুক সেটা আমি বুঝে নেবো। আচ্ছা, তোমার চিন্তা তো না। তারপর সামনে দেখি কিছু যাচ্ছে, দেখি এরকম বড় পদ্মগুলো সব গাছ এরকম করছে। হ্যাঁ, আবার এরকম করছে তারপরে পরেই? হ্যাঁ, এবার সাপটা এরকম মোটা, এবার কেউটে সাপ এরকম করছে। আমি প্রান্ত এই তো সুযোগ, বলছে কেন? আমি বলছি বাঘ আর কিছু বলবে না, একসঙ্গে 2টো বিবাদ হয় না। আচ্ছা, তোমার ওই পিছন দিকটা গিয়ে দেখো। তখন বলছে বাবা, আমি বলছি হ্যাঁ, এই জায়গায় একটা ছোট ফাঁড়ি মতো আছে, এরকম ঢুকিয়ে নৌকাটা ঘুরিয়ে আসবো। আচ্ছা, আমাদের নৌকা ঢুকালাম, সাপটা এরকম আমাদের পাশে, শুধু এরকম হচ্ছে, আমাদের কিছু বলছে, শুধু মাথারে না যে তোমরা যেও না। আচ্ছা, এটা
ঠাকুরের আশীর্বাদে এইগুলো ফাঁকে থাকে। হ্যাঁ, সেখান থেকে আমরা ঘুরিয়ে আসছি। প্রশান্ত শুধু দোনটা ঝড় টানছে, তার টানছে মানে উড়িয়ে দিই ওই পর্যন্ত শুধু কামড়ে এত ধর ওই জায়গাটা ওইটুকু জায়গায় এত কামড়ে ধরেছে, হাত দিয়ে নৌকো দিতে সেলি ফাঁক দিয়ে নৌকো দিতে ফিল্ডে ওই সময়ও কাঁকড়া নিচ্ছে। হ্যাঁ বাবা, তার রিস্কটা আমার, আমি তো বলছি না কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও সেখান থেকে প্রায় 110 পিস কাঁকড়া উঠলো, সব এই বড় ওই মুহূর্তে ওই সময়ের মধ্যে কাঁকড়া। মানে আমাদের সারা 2 দিনের কাঁকড়া আমাদের একই দিনে হয়ে যাচ্ছে। আমরা সামনে ওদিকে বাঘ বসে আছে, কেন বেরিয়ে এলাম, বাঘ ওই বসেই থাকলো আর উঠলো না। দেখতে পাচ্ছি আমি যখন যাচ্ছি, আমার প্রান্ত বলছে সে কি কাছাকাছি না দূরে? আমি তুই দোনটা না, বাঘ এই তো আমার পাশে। বলছে তাহলে দোন কেটে দেওয়া আছে নাকি, চচ্চর টেনে যাও, আমি লোক করে গেছি। এবার যথারীতি ও টেনে যাচ্ছে, বাঘ সেখান থেকে বসে আছে, আমরা বেরিয়ে এলাম, এসব বড় নদীতে কাছে গেলাম। আবার এইবার মাধব মন্ডল প্রবাসটা সেটা ছিল দূরে, এরা হাঁকাই অন্য নৌকোতে, অন্য নৌকো দুখান নৌকো হাঁকাই শুনে ওরা এসছে, বেরিয়ে এসে দেখে যে আমাদের নৌকো। তখন ওরা জানে যে আমার বিপদ হয়েছে, জানো আমি মাঝি, আর ওই কালটা বাঘের ভয় বেশি, তা সেই খেলা আমি ঢুকেছি। আচ্ছা, যেটা বলছিলেন নৌকোটা ঘোরালেন যে দিক থেকে, সেটা তো মানে জঙ্গলের ভিতরের দিকে। হ্যাঁ হ্যাঁ, মানে আস্তে আস্তে ওই খালটা উপরের দিক গেলাম। হ্যাঁ, উপরের দিকে শেষ হয়ে গেছে। না, শেষ বলতে অনেক দূর। আচ্ছা, কিন্তু কিছু দূর অল্প থেকে গেলাম, গিয়ে একটা ফাঁড়ির সাইডে কেটে ঢুকেছে, ওইখান দিয়ে ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, নৌকাটা ঢুকিয়ে দিয়ে ঘুরিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলেন তার আগে গর্জন করেছে, আমি খেয়াল করে দেখি বড় সাপ এরকম করছে, সাপ বড় এরকম, বিশাল কালো রং, মাথাটা এরকম, ফানাটা এরকম। হ্যাঁ, যখন বেরিয়ে আসছেন তখন কি একটু জোয়ার বেশি হয়েছিল না? জোয়ার হচ্ছে, জোয়ার ঢুকছে তখন। আচ্ছা আচ্ছা, তাও ঘটনা হচ্ছে জোয়ার ঢুলে পানিটা এটা নৌকা ছাড়া 1-1.5 ফুট করে ফাঁকা থাকে। নৌকাটা বেরিয়ে আসলে 1-1.5 ফুট করে সাইডটা ফাঁকা থাকে, তার বেশি ফাঁকা থাকে। তাহলে তো একদম সরু সরু খাল। আর হেতালি বাগান, গাছ এরকম হেতালি গাছ বড় এরকম থাকে। বাবা, উপরে দেখা যাবে না, খালটা একদম খাড়াই খাল। হ্যাঁ, খালটা যে চেওড়া তা না, খালটা ডিপ খাল। ডিপ খাল মানে উপর থেকে কি হচ্ছে কি না হচ্ছে কিছু বোঝার কোনো উপায়ই নেই। উপায় নেই। আমরা যখন নদীতে গ্রামে ফেলে মাঝখানে রাখেছি, বড় নদীতে, ওরা তখন ওই নদীর উপার ছিল, উপার থেকে হাঙাই ফেলে চলে এসছে। আচ্ছা, তখন হাঙাই করতে ছিল, আমার ছোট কাকাও ছিল, শঙ্কর বাবা, সেও তখন তো খানে কি হয়েছে বল, আমার ছেলের কথা, মানে আমার কথা বল। তখন আমি বেরিয়ে দাঁড়িয়ে জানাচ্ছি, এই তো আমি বলছি কিছু। ওরা একটা অনুমান করেছে যে বিপদ হয়েছে, আর ওই হাঁকাহাঁকি করেছে। হ্যাঁ, আর জানে যে ওটা মাঝির উপর পড়বে। আচ্ছা, যে জায়গা মাঝির উপর ছাড়া পড়তে পারবে, যাতে মাঝে আমি এত সরু খাল, কিন্তু আমরা সবসময় সতর্কই চলি, এবং আমরা একটা সাহস নিয়ে চলি। কিছু লোক যদি সাহস না নিয়ে বিকাল হয়ে থাকে, এবং ওদের দেখলে যে দুর্বল যখন হয়ে যায়, তখন ওরা সেইটা আক্রমণ করতে সাহস পায়। আচ্ছা, আর দুর্বল না হয়ে যদি আমি সাহস করে দাঁড়িয়ে যাই, ওরা আমার ঝুঁকি নিয়ে গেলে একটু মনে কিছু ভেবে নিতে হবে যে ঝুঁকি নিলে আমরা ফেরবো কি দেবো। তাই হচ্ছে যতই জন হোক, মানসিক ভাবে সবাই পারে, এটা মানতে হবে। তবে ওর মা কুমলি, ও জানে আমি একা বাঘ তাড়িয়ে জঙ্গলে ঢোকাইছি। আচ্ছা, পরের একদিনে ও নৌকা বসে ডাঙার উপর বসে নৌকার জন্য লবণ দিচ্ছে। আচ্ছা, আর নৌকা ডাঙায় ছিল তো সব ট্রেনে, আর নৌকাটা বলছে আমরা ট্রেনে জলে রেখে আসি, তুমি এখানে দাও, ফাঁকা জায়গা নেই। ডাঙাইছে হঠাৎ ফাঁকা, বলছে এখান থেকে 20-30 ফুট ফাঁকা, তারপর জঙ্গল এবং সোয়ার। হঠাৎ বাঘ বেরিয়ে আগা করতে করতে ছুটে আসে, ওদের একটা হাঁকুনি, ওই গগড়াতে গগড়াতে ছুটে আসে। আমি তখন হঠাৎ কি বাবা, তুমি নৌকার ওই কাঠ একটা তুলে নিচ্ছেন, দাঁড়াচ্ছে, ওরা ওখান থেকে হাঁড়ি করতে কেউ আসে। বাঘ আমার দিকে এত জোর দৌড়িয়েছে, আর আমি কত জোর ওদের পিছের দিকে। আর এই কুমলি যে তো খাওয়া যায় নৌকা, তখন খাবার শুরু করবো। আর সবাই ওখান থেকে আমার নৌকা সবাই জানে যে আমার নিয়ে চলবে। ওই অনেক দূর, সেখান থেকে ধরে এখান থেকে গিয়ে মিশতে পারি। কিসার এই কাঁধটা হাঁকাই করতে দৌড়ে আস, আর দেখ হাঁকাই করি না, শব্দ করি না, ও ভুল করে চলে এসছে। আমার এখন যাওয়ার টাইম হয়। আপনি রুখে দাঁড়িয়েছেন একাই? একেবারে একাই। এই যে কুমলি আছে পাশে যান, আবার যখন হটি আমাদের কোথায় যাচ্ছি, ভুল করে আসছিস তো, চল এখান থেকে লাঠি না এক যাচ্ছি, ওখানে যত জানিয়েছেন তত দাঁড়িয়ে। তারপর কিসার আমার কাছে ছুটে আসছে, বলছে কি হবে, আজ চলে তুই দেখ। তার রয়েছে এই শালা যাস কোথায় হাঁট দিচ্ছে, আজ চুপচাপ সব দোকানে যাও। বাঘ ঘুরে জঙ্গলে ঢুকলো, আমরা কিছুদিন গেলাম, যাচ্ছে দেখি বাঘ, জঙ্গল ফাঁকা জঙ্গল তো, বাঘ যাচ্ছে দেখি খুব দ্রুত,
কিন্তু ওই তারপরে একটা খাল ছিল, খালের ভিতরে নৌকা ছিল কানানো, তারা হাঁড়ি করছে, হাঁড়ি করছে মানে তাদের সামনে বাঘটা পাঠিয়ে যাচ্ছে, আর ধরে লাভ নেই, বাঘ ওইখান থেকে তাড়িয়ে না দিলে হবে না, যদি আবার ফিরে আসে তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিতে হবে, আর যাচ্ছি। আচ্ছা, খুব দ্রুত দিকে আমরা এইভাবে জঙ্গল নির্বাহ করি, জীবনটা বাজি রেখে আমাদের জঙ্গলে যেতে হয়। কারণ যেহেতু এটা খাওয়ার জন্যই না, জলে কুমির, ডাঙায় ধরো বাঘ, সাপ, বিভিন্ন রকম জন্তু আছে, তাদের সামনে আমাদের ঝুঁকি নিয়ে এই জীবিকা নির্বাহ করতে। আচ্ছা, কেন আমরা সুন্দরবনের শেষ প্রান্তের মানুষ, তো আমাদের এই ছাড়া উপায় নেই। ঘটনা। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।